কিছু ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী, তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমনভাবে উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে। ঢাকার দৃষ্টিনন্দন হাতিরঝিল এলাকা, বড় বড় ব্রিজ, প্রশস্ত রাস্তা। বেশ কয়েক বছর আগে ঢাকা শহরের সঙ্গে এর কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না। এত সুন্দর, এত দৃষ্টিনন্দন, উন্নয়নের ছোঁয়া চারিদিকে। কিন্তু এই পথ ধরে এগোতে এগোতেই হঠাৎ করে একটু ধাক্কা খেতে হয়। রাস্তাটা অতটা প্রশস্ত থাকে না, অতটা পরিষ্কার থাকে না, অতটা মসৃণও থাকে না। আশেপাশে ময়লা, আবর্জনা, কিছুটা দুর্গন্ধ, অনেক মানুষের চিৎকার, চেঁচামেচি, আওয়াজ, আবর্জনার স্তূপ একদিকে। বোঝাই যায় যেন দুটো জীবনের মাঝে একটা সীমারেখা রয়েছে। এরা ভালো নেই, এরা সমাজ বিচ্ছিন্ন কেউ তো নয়। তাহলে একদল মানুষ ভালো থাকবে, আরেক দল ভালো থাকবে না, কেন এই বৈষম্য? এটি খুঁজতে গিয়েই আমরা বুঝতে পারি এরা তৃতীয় লিঙ্গের মানুষ। অবহেলা, অনাদর, অবজ্ঞাই এদের কপালের লিখন। যদিও বর্তমানে বাংলাদেশে তৃতীয় লিঙ্গ হিসেবে আইনগত স্বীকৃতি মিলেছে এদের। কিছু কিছু কাজের জন্য, কারিগরি কাজের জন্য এদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের মানসিকতার খুব একটা পরিবর্তন কি ঘটেছে? এখনও দেখা যায় ছোট ছোট বাচ্চারা হিজড়াদের পেছনে দল বেঁধে ওদের তিরস্কার করে, হিজড়া হিজড়া বলে বারবার ওদের বিরক্ত করে, যেন ওদের অস্তিত্বটাই একটা বিশাল বড় কলঙ্ক। ওদের পালাতে হয় ওখান থেকে। এটাই কি ওদের ভাগ্যের লিখন? ওরা কি পারবে ওদের এই ভাগ্যের লিখন পরিবর্তন করতে? নাকি আমাদেরই মানসিকতাটা পরিবর্তন করা প্রয়োজন? যদি ওরা প্রশিক্ষিত হয়ে চাঁদাবাজির মতো কাজগুলো, মানুষকে বিরক্ত করার মতো কাজগুলো বাদ দেয়, আর আমরা যদি ওদেরকে আপন করে নেই আমাদেরই একজন হিসেবে, জন্মগত ত্রুটিকে তুচ্ছ করে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই, তবেই তো হবে একটা সুন্দর সমাজ, ওদের নিয়ে আর আমাদের নিয়ে। আমাদেরকে ভাড়া থাকি 2200 টাকা রুম ভাড়া দেই। আমরা যদি মানে খুব কষ্ট করে ভাড়া নিতে হয়, বাড়িওয়ালা ভাড়া দেন আমাদের, যা এই হিজড়া এই সে ইত্যাদি। আবার আমরা থাকি, আমরা পুরো টিম আপনার ধামরাইতে থাকি হলো কত 40-50 জন হবে। মানে কয়েকজনের বাসা এক জায়গায়, আরেকজন বাসা এক জায়গায়, 5 জন মিলে এক জায়গায় থাকে, 2 জন মিলে এক জায়গায় থাকে, একজন এক জায়গায় থাকে, আবার 10 জন মিলে এক জায়গায় থাকে। আমার গরুর সাথে থাকি, আমার গরু রান্না করে। যখন বিজে থাকি গরু, তখন আমরা রান্না করি। আমরা যারা একসঙ্গে থাকি, আপনার এক একজন তো এক এক মানে এক এক ডিস্ট্রিক্টের। তো প্রথমত সবার সাথে ভালোই থাকে, আস্তে 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 সম্পর্কটা ভালো হয়। তো আমরা সবাই একজনে আরেকজনের দুঃখ শেয়ার করি। আমার জীবনে কোন কাহিনী ও বলে, আমার জীবনে কোন কাহিনী আমি বলি, বলতে 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 সম্পর্ক আর ভালো হয়ে যায়। তো এক এক সময় দেখা যাচ্ছে আমরা 5 জন মিলে একসাথে শুইলাম, আর শর্ট করে এরকম গল্প শুরু করলাম। আমরা যে ঘুম আসবো রাত্রিবেলা, ওইটা ভুলে যাই। দেখি যে সকাল হয়ে গেছে, তখন এই যে হাত মুখ দিয়ে কাজে বের হতে হয়। এরকমই আমার যে পরিবার ছিল, যেমন আপনার মা, বাবা, ভাই, বোন। আমি সবার ছোট, 2 ভাই 1 বোন। আমার বোন সবার বড়। আমার ভাই আমাকে অনেক আদর করতো। তো দিনের বেলায় ওদের সাথে আমাদের বন্ধুদের সাথে থাকি, তখন আর কি এতটা মনে হয় না। যখন রাত্রিবেলা শুতে যাই, তখন বিশেষ করে আমার মার কথা মনে পড়ে, বড় বোনের কথা মনে পড়ে, মনে পড়ার পর ভাইয়ের কথা মনে পড়ে, যে ভাইয়া দুষ্টামি করতো, মারতো বা এ করতো সে করতো। আবার বোনের কথা মনে পড়ে, বোন একটা দিন খাইতে গেলে বলতো যে উ কই, অরে দাও। মা বলতো, বাবা বলতো, এরকম। তখন রাত্রিবেলা বেশি মনে পড়ে, তখন কান্না করি। তখন তো কান্না করে আর
কাজ হবে না, যেহেতু কাছে নাই, দূরে ওনারা। ঈদ আসলে রাত্রেবেলা যায়, রাত্রেবেলা চলে আসতে হয়। একটা দিন মার সাথে থাকতে পারি না, ভাইয়ের সাথে থাকতে পারি না, বোনের সাথে থাকতে পারি না, খুব কষ্ট হয় তখন। যেমন একটা মানুষ, আমার মন চায় মা বাবার সাথে থাকতে, ভাই বোনের সাথে সাথে একসাথে সবাই মিলে রান্না বান্না করার পরে খাই, তাই ফুর্তি করি, হাসি করি, বা আশেপাশে লোক আছে বা বন্ধুবান্ধব আছে, কিন্তু ওরকমটা আর হবে না এখন। খুব কষ্ট লাগে, রাত্রিবেলা যায়, রাত্রিবেলায় আসি, তো কান্নাকাটি করতে হয়। বিয়ে থাকলে গুরু অনেক সময় যায় না। আমরা যে 5জন 6জন একসাথে থাকি, আমরা 5জন 6জন একসাথে যাই, বিয়ে বাড়ি যাই, বাচ্চা হলে যাই, আর দোকানপাট কালেকশন করি। হ্যাঁ, একটা দোকান গেলে 5 টাকা, আপনার 10 টাকা এইভাবে আসে। 10টা দোকান গেলে ওইখান তো আমাদের যে সদা, ওনারও তো ভাগ দিতে হয়, আমি তো একা না, বা আমার হিজড়া বোনরা আছে, ওদেরও দিতে হয়। দিনের ধরেন 200 টাকা নিলে ওইখানে যেভাবে আমাদের দেওয়া লাগবে ওইভাবে দিতে হয়, বা আপনার চলা যায় না আর কি, তারপরে চলতে হয়। আমাদের কিসের প্রফেশন, আমাদের তো ব্যাংক ব্যালেন্স নাই, আমরা তার মাসে 10,000 20,000 টাকা কামাই না, যে কিছু টাকা 5,000 টাকা ভাঙনা 5,000 টাকা এরকম হয় না। মানে এটা হলো গিয়ে আপনার, আমরা একটা গ্রামে যাই 3 মাস বা 1 বছর পর পর, 1 বছর পর ধরেন আজকে এই গ্রামে আসলাম, বাচ্চা হলো, এই বাসায় গেলাম, ওই বাসায় খালামা বলে দিল, অনেক সময় সম্পর্ক ভালো হয়ে যায় আমাদের, যাইতে যেতে আস্তে আস্তে বললো যে খালামা ওই বাসায় বাচ্চা হয়েছে অমুকের, তো নেই, বা ওই বাসায় যায় বাচ্চারা বকশিস নেওয়ার পরে ওনাদের একটু ভালোবাসায় দিয়ে কথা বলি বা একটু করি, ওনারাই বলে দেয় যে আবার ওই বাসা আছে। এরকম এত বছর ধরে আছি, কষ্ট তো সবসময় পাই। মানে অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা যদি আসাতে আপনারা যাই, মানে ঝগড়া লেগে যায়, তখন খুব খারাপ লাগে। নিজে বিবেকে প্রশ্ন করি, আসলে আমি হিজড়া না হইতাম, ওনাদের বাসা আসতাম না, বা ওনারা আমার 2 কথা বলতে পারতো না, এরকমই। আবার আপনার অনেক সময় আছে অনেক খালাম্মারা বা আপা বা ভাবি ডাইকে নিয়ে আমাদের বাসায় বকশিস দেয়, তখন খুব ভালো লাগে। সাধারণ জনগণ যদি আমাদের প্রতি যদি দয়া হয় বা মায়া হয়, আমাদের বুঝতে চেষ্টা করে, তা আমরাও মানে ভালো একটা কাজ করব। সবাই তার ভালোবাসে না, ভালোবাসা দিলে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ছোটোকালে যখন আমার 12 বছর বা 13 বছর বা 14 বছর এরকম টাইমে যখন আমার হাঁটা চলা, কথাবার্তা, অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন আমি মেয়েদের মতো চলাফেরা করছি, মেয়েদের মতো হাঁটাচলা করছি, মেয়েদের সাথে মিশতেছি, মেয়েদের সাথে চলতেছি, বা মেয়েদের যে খেলাধুলা বা মেয়েদের যে কাজগুলো বা মেয়েদের যে পছন্দগুলো অপছন্দগুলো সম্পূর্ণ আমার ভিতরে কাজ করতেছে, তখন থেকে আমি বুঝতে পারছি যে আমি সাধারণ পুরুষের মতো না। আমার ফ্যামিলিও আমার তাদের থেকে আলাদা করছে, সমাজও আমার তাদের থেকে আলাদা করছে, বন্ধুবান্ধব আলাদা করছে, আত্মীয় স্বজনও আলাদা করছে। এই আলাদা করতে করতে আমি এক পর্যায়ে এখানে চলে আসছি। যখন আমার হাঁটা চলা যখন ভিন্ন ধরনের বা আমি মেয়েদের মতো যখন চলাফেরা করতাম, তখন আব্বু কারো কাছ থেকে শুনতো, শোনার পর যে তোমার ছেলে এরকমভাবে চলাফেরা করতেছে, ওরকমভাবে চলাফেরা করতেছে, তখন আম্মা ওই যে সমাজের মানুষের কাছ থেকে বা কাছের মানুষ থেকে এগুলো কথা শুনে আমার আইসা ঝাড়ি দিত, এই তোর ছেলে ওইখানে গেছে কেন, তোর ছেলের এটা না করছি, তোর ছেলে মেয়েদের মতো সাজে কেন, তোর ছেলে ওইটা করে কেন, মারে শাসাতো, বা কোনো সময় আমার গায়ে হাতও তুলছে আমার কারণে। তুমি আসলে কে? আমি হিজড়া। নাচের তালে, গানে ওরা ওদের অতীতকে ভুলে থাকতে চায়, আনন্দের মাঝে ডুবে থেকে দুঃখকে চাপা দিতে চায়, কিন্তু তারপরও সেই ছোটবেলার কথা পেছনে ফেলে আসতে পারে না ওরা। ছোটবেলায় কিভাবে আয়না নিয়ে মেয়েদের মতো সাজত, আর এই সাজার অপরাধে কতদিন না খেয়ে থাকতে হয়েছে, শাস্তি পেতে হয়েছে, হাতের আয়নাটা কেড়ে নেওয়া হয়েছে, ওরা ভিন্ন কেন এই অপরাধে? কতবার ওদের জন্ম দেবার জন্য পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন, এমনকি বাবা মাকে তিরস্কার করে বলেছে, নিশ্চয়ই তোর কোনো ত্রুটি আছে, না হলে এমন সন্তান হবে কেন? মায়ের প্রতি তিরস্কার, ধিক্কার, গালিগালাজ, তুইতকারি শুনতে শুনতে বড় হয়েছে ওরা। ছোটবেলায় ভাবত মা কি এমন অপরাধ করেছে যে জন্য আমার মতো সন্তান হয়েছে। আসলেই হয়তো আত্মীয়দের পিতার এই কথাই সত্য। কত সংসার যে ভেঙে গেছে শুধুমাত্র তৃতীয় লিঙ্গের সন্তান জন্ম দেবার অপরাধে, যেই অপরাধ আসলে মান নয়, সৃষ্টিকর্তার দান হিসেবে ওকে কেউই মেনে নিতে পারেনি।
ওর হাঁটার ভিন্নতা, কথা বলার ভিন্নতা, মেয়েলি চাল চলন, মেয়েদের মতো কাপড় পরার শখ, মেয়েদের মতো সাজার শখ, সব কিছুতে অপরাধ হিসেবে ধরা হয়েছে। সব কিছুর জন্য কখনো প্রহৃত হয়েছে, কখনো ঘর থেকে বার করে দেয়া হয়েছে, কখনো ওর সঙ্গে কেউ মেশেনি, যেন ও কোনো ভিন্ন গ্রহের বাসিন্দা। ও ধীরে ধীরে বুঝতে শিখেছে মানুষের, স্বাভাবিক মানুষের এই সমাজে ওর ঠাঁই নেই। ওর খুঁজে বার করতে হবে ওর মতো অনেককে, যে সমাজে ওর কষ্টটা সবাই বুঝবে, সবাই ওর মতো সাজবে, ওর মতো চলবে, ওর চলা, ওর কথা, ওর সাজ নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। অবশেষে হিজড়াদের আখড়াতে স্থান হয় ওর, যেন নিজের মতো করে বাঁচার একটা আশ্রয় খুঁজে পায় ওর মতোই শত হিজড়ার মাঝে। আমার জন্ম হয়েছিল পুরান ঢাকায় শ্যামপুরে, যেটা তখন তৎকালীন সময়ে ড্যামরা থানা ছিল, বাট এখন শ্যামপুরে আলাদা করে থানা হয়েছে। শ্যামপুরে জন্ম হলেও আমি বড় হয়েছি পুরান ঢাকার গ্যান্ডারিয়াতে। এই মুহূর্তে ধামরাইতে আছি আমি। ধামরাইতে কাজ করছি হিজড়া জনগোষ্ঠীর জন্য। আমি নিজেও একজন হিজড়া। হিজড়া জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য কাজ করছি, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনের জন্য কাজ করছি। সমাজে একটা কথা প্রচলিত আছে, আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমি কাজ করছি পিছিয়ে পড়া মানুষগুলো যেন নারী এবং পুরুষের সমান কাতারে এসে দাঁড়াতে পারে। স্বাদ সম্পর্কে ধারণা আমার আগে থেকেই ছিল, মেকআপের সাথে পরিচয় ছোটোবেলা থেকেই ছিল। তারপরে বেসিক যে ট্রেনিংটা দরকার ছিল সেটা নিয়েছিলাম ঢাকা থেকে। যুব উন্নয়ন কর্মসংস্থান যে প্রকল্পগুলো আছে গভর্নমেন্টের, সেখান থেকে আমি 3 মাসের একটা কোর্স করেছিলাম। সেখান থেকে কিছু আর্থিক সহায়তা আমাদেরকে করেছিলেন গভর্নমেন্টের তরফ থেকে, সমাজসেবা অধিদপ্তর। অবশ্যই ভালোভাবে আছি। যেখানে আমাদের মতো মানুষজন সকাল থেকে বিকেল পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মানুষের কাছে টাকা চায়, সাহায্য চায়, ধাক্কা খায়, অবহেলার শিকার হয়, সেক্ষেত্রে আমি একটা বড় প্রতিষ্ঠান পরিচালনা করছি যেখানে আমি আমার মতো করে কাজ করতে পারছি, যেখানে আমি আমার মতো অনেকগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি। আমি আমার কমিউনিটির জন্য, আমার হিজড়া বোনদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি, যেটা ফ্রি অফ কস্ট। এখন যেটা বলতে হয়, উত্তরণ ফাউন্ডেশন যিনি প্রতিষ্ঠা করেছেন, বর্তমান ঢাকা রেঞ্জের ডিআইজি, ওনার সহায়তায়, উত্তরণ ফাউন্ডেশনের সহায়তায় আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, আমার 3 বেলা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং প্রশিক্ষণ পরবর্তী সময়ে আমাদেরকে মূলধন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শুধু আমি অনন্যা কাজ করছি বা আমি অনন্যায় সেই সুবিধা নিচ্ছি, ব্যাপারটা তেমন নয়। আমার কাছে মাগুরা থেকে লোক এসছে, তিনি প্রশিক্ষণ নিয়ে স্টাবলিশড হয়েছেন। আমার কাছে নোয়াখালী থেকে লোক এসছে, আমার কাছে রাজবাড়ী থেকে লোক এসছে, যাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ পরবর্তী সময় তাদেরকে যাতে স্টাবলিশড করে দেওয়া যায়, উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সেই কাজগুলো করছি। প্রত্যেকটা ঘটনা একটা কেস স্টাডি। আপনি যদি আমাকে বলেন এই মুহূর্তে 5টা কেস স্টাডি জমা দিতে, আমি অন এয়ার 5টা কেস স্টাডি আপনাকে জমা দিতে পারবো, বলতে পারবো। লাইক নুরি নোয়াখালীতে ছিল, আমার বোন, আমার সন্তান। নুরি আমাকে মা ডাকে। নুরি যখন 2.5 বছর আগে উদ্ভ্রান্তের মতো আত্মহত্যা করতে গিয়েছিল, নুরি অনলাইনে আমাকে দেখেছে। নুরি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আমার কাছে এসছে, নুরি বাঁচতে চেয়েছে। আজ নুরি প্রতিষ্ঠিত বিউটিশিয়ান। তানিশা মাগুরা থেকে এসছে, জীবিকা নির্বাহের কোনো রকম পথ ছিল না, কোনো রকমের যৌন পেশা করত। তানিশা যখন আমার সাথে দেখা হলো, তানিশাকে আমি এখান থেকে প্রশিক্ষিত করেছি। আজ তানিশা প্রশিক্ষিত বিউটিশিয়ান। তেমনি করে যদি আরও একজনের কথা বলি, ও হচ্ছে মুন্নি, রাজবাড়িতে পড়াশোনা করতো, অনার্স 3rd ইয়ারে পড়ে। ও যখন বাড়ি থেকে টানাপোড়েন তৈরি হচ্ছিল, ওকে যখন বাড়ি থেকে বলা হচ্ছিল তুমি এমন না, তুমি এমন, এই টানাপোড়েনটা যখন হচ্ছিল, মুন্নি সুইসাইড করতে গেছে। সুইসাইড করতে যাওয়ার একটা পর্যায়ে মুন্নি আমার কথা শুনেছে। এখন মুন্নি আমার টি স্টল সামলাচ্ছে, পাশাপাশি পড়াশোনা করছে। 5 জন লোক গণস্বাস্থ্যে সিকিউরিটি হিসেবে কাজ করছে। প্রত্যেকেই ভিক্ষাবৃত্তি করতো, যৌন পেশা করতো, তারা এখন স্টাবলিশড হয়ে কাজ করছে। 5 জন লোক H&M-এর মতো ফ্যাশন হাউসে সিকিউরিটি কাজ করছে। আমি বলতে আমার দ্বিধা নেই, তাদের স্টার্টিং স্যালারি হচ্ছে 18,000 টাকা। এবং H&M অথরিটি আমাকে কংগ্রাচুলেট করে, থ্যাঙ্কস জানিয়ে, আমাকে এবং উত্তরণ ফাউন্ডেশনকে ওরা কংগ্রাচুলেট করেছে, থ্যাঙ্কস জানিয়েছে, এবং ওরা বলেছে ঈদের পরবর্তীতে ওরা আরও 5 জনকে নিয়োগ দিতে চায়, ঠিক এই স্ট্যাটাসে, এই স্যালারি রেঞ্জের মধ্যেই। সো এই যে প্রত্যেকটা ঘটনা, এটা প্রত্যেকটা কেস স্টাডি। আমাদের জীবনে হতাশা যেমন আছে, পূর্ণতার গল্পও আছে। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আইকে, তারা এই মুহূর্তে হতাশা না, তারা পূর্ণতার গল্প শুনতে এসছেন। প্রথমত আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনাকে, উনি আমাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর পরবর্তী সময়ে উনি আমাদের জীবনমান পরিবর্তনের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করছে। তার মধ্যে ছিল প্রশিক্ষণ, যে প্রশিক্ষণটা আমরা পেয়েছি, এবং আমরা প্রশিক্ষণটা পাওয়ার মাধ্যমে আমরা অন্যান্য হিজড়াদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এর পাশাপাশি উত্তরণ ফাউন্ডেশনে কাজ করছে আমাদেরকে নিয়ে, যে প্রশিক্ষণটার মাধ্যমে আমরা প্রশিক্ষিত হয়েছিলাম, উত্তরণ আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, মূলধন দিয়েছে। নট নাও আমরা বিউটি পার্লার করছি, আমাদের গার্মেন্টস হয়েছে, আমাদের ফুড ভ্যান হয়েছে, আমাদের টি স্টল হয়েছে, আমাদের পার্লারের সংখ্যা 7টি, আমাদের ফুড ভ্যানের সংখ্যা 3টি, আমাদের টি স্টলের সংখ্যা 2টি, মিনি গার্মেন্টস হয়েছে 2টি, গরুর খামার হয়েছে 4টি। সো এই যে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে, এগুলো গভর্নমেন্ট এবং বর্তমান ঢাকা রেঞ্জের ডিআইজি তার স্বপ্ন পূরণ হওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই উত্তরণের মতো এরকম আরও প্রতিষ্ঠান তৈরি হোক যারা আমাদের জন্য কাজ করবে। আমরা চাই ডিআইজি হাবিবুর রহমানের মতো এরকম আরও হাবিবুর রহমানের জন্ম হোক, যারা আমাদের মতো অবহেলিত মানুষের জন্য কাজ করবে, আমাদের মতো পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কাজ করবে। আমার নাম তানিশা, আমি কাজ করছি উত্তরণের সঙ্গে। তো আমি আসছি মাগুরা থেকে। আমি কর্মসংস্থানের জন্য খুঁজছিলাম, রাস্তায় ঘুরছিলাম। তো সেই মুহূর্তে অনন্যা দিদার খবর পাই এই পার্লারে বিউটিশিয়ানের প্রশিক্ষণ নিয়ে। তারপর আমি ওনার পার্লারে বিউটিশিয়ান হিসেবে কাজ করছি এখন। আমি এরপরে আমার আমি চুল কাটা শিখবো, আমি পার্টিকুলার বিউটিশিয়ান হতে চাই। আমার অনেক ভালো লাগে, এটাই আমার ইচ্ছা ছিল যে আমি একটা বিউটিশিয়ান হবো, অনেক বড় বিউটিশিয়ান হবো। ইচ্ছা করতে কারো কাছে হাত পাতা যায় না, বাধ্য হয়ে পেটের দায়ে, তারপর যে কোনো কারণে আমাদের হাত পাততে হয়। তো ওই জীবনটা আসলে ভালো ছিল না। ভাবছিলাম যে কিভাবে আমি নিজের পায়ে দাঁড়াবো। তো এখন আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আমি চাই যে আমার হিজড়া বোনরা ঠিক আমার মতন করে প্রতিষ্ঠিত হোক। আমি চাই না তারা রাস্তায় এইভাবে টাকা ওঠাক, বাচ্চা নাচাক, দোকানে কালেকশন করে এইসব চাই না। আমি চাই যে আমার মতন করে তারা যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে তারা প্রতিষ্ঠিত হোক, এইটাই চাই। লোকের গালি কেন শুনবো, সম্মান নিয়েই তো বাঁচবো। সম্মানের জন্য এত কষ্ট করছি, সম্মান দেবেন আমাদের? যখন মাঝে মাঝে রাস্তায় দল বেঁধে হিজড়ারা বিরক্ত করে, চাঁদা চায়, আসলে বিষয়টা উৎসাহিত করবার মতো নয়। অনেক সময় বিয়ে বাড়িতে বা বাচ্চা হয়েছে বলে প্রায় একটু সন্ত্রাসী কায়দাতেই সে সমস্ত বাসায় গিয়ে হাজির হয় ওরা। এটিও সমর্থনযোগ্য নয়। আসলে ওরা মনে করে ওরা অধিকার থেকে বঞ্চিত হয়েছে, এটা ওদের আদায় করে নিতে হবে। এই মানসিকতা ওদের উগ্র করে তোলে। কিন্তু এখন সরকার তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়ার পর ওদের জন্য পুনর্বাসন, ওদের জন্য প্রশিক্ষণের যে ব্যবস্থা হয়েছে, তাতে ওরা যুক্ত হতে চায়, যুক্ত হয়েওছে, প্রশিক্ষণ নিচ্ছে, পার্লার করছে, পার্লারে চাকরি করছে, ক্যাফেটেরিয়া করেছে, খাবার তৈরি করছে। এই যে ওরা পরিবর্তিত হতে চায়, এই পরিবর্তিত জীবনে আমাদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে, যেন ওরা আর চাঁদাবাজি, মানুষকে ভয় দেখাবার মতো ঘৃণ্য কাজগুলোতে ফিরে না যায়। ওরা যেমন নিজেরা নিজেদের প্রতি সহযোগিতার হাত প্রশস্ত করেছে, পরস্পরের হাত শক্তভাবে ধরে পেছনের জীবনকে পেছনে ফেলে নতুনভাবে সভ্য সুন্দর একটা জীবন গড়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছে, কাজ করছে, ঠিক একইভাবে ওদের পরিবর্তিত জীবনের অংশ হতে, ওদের উৎসাহিত করতে আমরাও যেন ওদের পাশে গিয়ে ওদের হাত ধরি, ওদের ভিন্ন কেউ না ভাবি, ওদের নিজেদের করে নেই।